আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বছরের পর বছর আড়ালে প্রোটেক্ট করে আসছি, আর তুই সামনেই ছুঁয়ে দিবি। তুলির মন বলছে আদ্র তাকে বহু আগে থেকেই ভালোবাসে, নয়তো এই চিরকুট দুটোতে এমন কেন লিখত। 18তম জন্মদিনে দেওয়া সেই চিরকুটটা এক হাতের মুঠোয়, অন্য হাতে গ্রামে দেওয়া ব্যাককল বলে সম্বোধন করা প্রথম চিরকুট। তুলি কখনো এই চিরকুটে লিখিত প্রত্যেকটা শব্দের গভীরতা কল্পনা করে দেখেনি। আজ আদ্রর কথায় কেমন রহস্য রহস্য ঠেকছে তার নিকট। চিরকুট দুটো আজকের সমীকরণ মেলালে ফলাফল বেরিয়ে আসে দীর্ঘদিনের ভালোবাসা। কিন্তু কবে, কখন, কিভাবে ভালোবাসলো আদ্র, তাকে তো তুলি কখনো দেখেনি। সেইবার যখন সায়রা বেগম বলেছিল তখনও দেখার সুযোগ হয়নি। আর প্রথম যে চিরকুটটা দিয়েছিল সেটাতে স্পষ্ট ভালোবাসার ছোঁয়া, কিন্তু অবুঝ তুলি কোনো কালেই ঠাওর করতে পারেনি তা। তাহলে ভালোবাসে আগে থেকে, কিন্তু তুলির আদ্রের সাথে দেখা হয়েছে ঢাকা শহরে এসে প্রথম। সব কেমন তালকোল পাকিয়ে যাচ্ছে তুলির। কোথায় মিলবে এই রহস্যের সমাধান? দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো তুলি। আজ এত বেশি খাইয়েছে আদ্র জোর করে নিজের হাতে, এখন মনে হচ্ছে পেট ফুলে বড় আকার ধারণ করেছে। লাভ কি? দেখা যাবে একটু পরেই বমির সাথে সব বের হয়ে যাবে। কোনো কিছু খেয়ে শান্তি নেই তুলির। আদ্র হাল ছাড়ার পাত্র নয়, বারংবার জোর করে খাওয়ায়, না খেলে জেদ দেখিয়ে নিজেও খায় না। তুলি নিজের জন্য তো আর তার ডাক্তার সাহেবকে কষ্ট দিতে পারে না, অতএব চুপচাপ গিলে যায় সব খাবার। আগে এতটা জোর করতো না আদ্র, তবে যখন থেকে শুনেছে প্রেগন্যান্সির কথা তখন থেকেই এমন করে যাচ্ছে। তুলি জানে আদ্রর মাঝে খুশির পাশাপাশি প্রচন্ড ভয়ও কাজ করছে, হারিয়ে ফেলার ভয়। আজ সন্ধ্যার দিকে বেহুশ হয়ে গিয়েছিল তুলি, তখন পায়েল ভালো করে দেখে কিছু টেস্ট করে জানালো তুলির শরীর খুব বেশি দুর্বল। প্রেগন্যান্সি টাইমে এত দুর্বলতা পরবর্তীতে ভয়ঙ্কর হয়ে দাঁড়াতে পারে, তখন থেকেই আদ্রকে অস্থির দেখাচ্ছে। কথা বলছে না খুব একটা। আদ্র এত জলদি বেবি চায়নি, তুলিকে শারীরিক ও মানসিক দুইভাবে স্ট্রং হওয়ার সময় দিতে চেয়েছিল। অথচ তুলির জেদের কাছে হেরে গিয়েছে, নত হয়ে গেছে ভালোবাসার মানুষের অশ্রুসিক্ত কণ্ঠের আবদারে। ধীর স্থির ভঙ্গিতে হেঁটে রুমে এলো তুলি। আদ্র নেই, নীরবতা নিস্তব্ধতা ছেয়ে আছে পুরো রুমে। এখনই তো বসে বসে ল্যাপটপে কিছু একটা করছিল, হুট করে কোথায় উধাও হয়ে গেল। দরজাটা খোলা, হয়তো নিচে গিয়েছে। একটু ঝুঁকে ড্রয়ার থেকে ডায়েরিটা বের করে হাতে নিল তুলি। ওই বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিল, পুরোটা পড়া হয়নি সেদিন আদ্রর আকস্মিক আগমনে। হতে পারে বাকি রহস্য উন্মোচন হবে এই ডায়েরি পড়ার পর। বিছানায় পা তুলে বসল, শাড়ির আঁচল মেঝে ছুঁই ছুঁই। বিষাক্ত যন্ত্রণায় যখন প্রতিনিয়ত ছটফট করছিল অন্তঃকরণ হৃৎপিণ্ড, তখনই সাগরের ঢেউ যেন আছড়ে পড়ল আমার বুকে। দহন নিভে গেল, কিন্তু বেড়ে গেল তৃষ্ণা। যে নিঃশেষ করেছিল অনল, তাকে দেখার নিমিত্তে দিনকে দিন তৃষ্ণার্ত হয়ে পড়লাম। কল্পনার জগতে মন মস্তিষ্কে বিচরণ করতে লাগলো ঘরমাক্ত ক্লান্ত দেহটুকু নিয়ে দৌড়ে আসা সেই মেয়েটা। পিচ্ছি একটা মেয়ে, দুই বেনুনি দুলছিল দুই দিকে দৌড়ার তালে তালে। গায়ে কালো রঙের একটা 3 পিস, ডাগর ডাগর আখি যুগল, অবিন্যস্ত দৃষ্টি ফেলে হাতে কাঁচা হলুদ নিয়ে এগিয়ে আসছে। মেঠো পথে দাঁড়িয়ে আমি তাকিয়ে রইলাম মেয়েটার দিকে কয়েক পলক। হাতের সিগারেটটা ফেলে দিলাম। ইচ্ছে করছিল মেয়েটাকে থেমে যেতে বলি, কিন্তু পারলাম না। চলে গেল পিচ্চিটা পাশ কাটিয়ে। চোখের আড়াল হলে ও বাড়িয়ে দিয়ে গেল আমার হৃদস্পন্দন। শ্বাস ফেলতে কষ্ট হচ্ছিল। গাড়িতে উঠে 5 মিনিটের রাস্তা অতিক্রম করে চলে এলাম নানুর বাড়িতে। নানুর বাড়িতে আসার ইচ্ছে ছিল না, কোথাও গিয়ে বেড়ানোর ইচ্ছেটা হয় না আমার সচরাচর। ছোটবেলাতে 3-4 বার হয়তো এসেছিলাম, আর আসা হয়নি। মামাতো বোন নাহিদার রিকোয়েস্ট ফেলতে পারলাম না। মেয়েটার বিয়ে অ্যাটেন্ড করে চলে আসার ডিসিশন নিয়েই কুমিল্লা আসলাম। কিন্তু কে জানতো যেখানে বছরের পর বছর পদধূলি পড়ে না আমার, সেখানে আমার মন ছুটে আসার জন্য পাগল প্রায় হয়ে উঠবে। নানুর বাড়িতে প্রবেশ মাত্র ভ্রু জোড়া কুঁচকে গেল। তীব্র অবাকতা আষ্টে পৃষ্ঠে আবেষ্ট করে নিল আমায়। উঠোনে বসে পিচ্চি মেয়েটা হলুদ বাটা দেখছে। ভালো করে তাকাতেই মাথায় যেন আগুন জ্বলে উঠল।
আমরিনকে দেখে এক সাইডে এনে জিজ্ঞেস করলাম, মেয়েটা কে? কোন মেয়েটা ভাইয়া? উঠোনে কালো ড্রেস পরা পিচ্চি মেয়েটা। ওহ তুলি, তুমি তো ওকে দেখোনি। আফসানা খালার মনির মেয়ে। ওকে বলি সুন্দরভাবে চলাচল করতে। এতটুকু পরে তুলির অপর পৃষ্ঠা উল্টালে সাদা পাতা ভেসে উঠল চোখে। দম বন্ধ হয়ে আসছে তুলির সবকিছু জানার জন্য। পরে কি হয়েছিল, আদ্র কেন সুন্দর করে বলতে চলেছিল। পুরো ডায়েরি তন্ন তন্ন করে খুঁজেও কোনো লেখা পেল না তুলি। এতটুকুতেই শেষ ডায়েরির কথা। তুলির বুকের উচ্চাটন বেড়ে গেল, অস্থির অনুভব করতে লাগলো ক্রমাগত। আদ্র কেন লেখেনি আর? এ কেমন জ্বালায় ফেলে দিল। ইচ্ছে করে কি এমন করলো সুদর্শন ডাক্তার সাহেব? তুলির ভাবনার প্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল অকস্মাৎ। বিড়বিড় বন্ধ হয়ে গেল নিমেষে। স্থবির দৃষ্টি চোখের সামনে ধরে রাখা দুধের গ্লাসের দিকে। আদ্র দুধের গ্লাসটা বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে ঠায়। বার কত ইশারা করলো নেওয়ার জন্য। তুলি হাতে নিয়ে নিল। মুখটা মলিন হয়ে আছে মেয়েটার। একটুখানি খেয়ে রেখে দিল টেবিলে গ্লাসটা। আদ্রর সাথে সাথে তার ঢের অভিমান হয়েছে। এতটুকুই যখন লিখলো তাহলে কি দরকার ছিল ডায়েরিটা দেয়ার? আবার যেচে জিজ্ঞেস করতেও পারছে না, লজ্জা লাগছে। টু শব্দও করলো না তুলি। গুটিসুটি মেরে শুয়ে পড়লো বিছানার এক পাশে। আদ্র গায়ে কাঁথা টেনে দিল, ডিম লাইটটা জ্বালিয়ে শুয়ে পড়লো তুলির পাশে। কোমরে ধীরে ধীরে স্পর্শে তুলির বক্ষে দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। শাড়ির ফাঁক দিয়ে হাত গলিয়ে আদ্র কাছে টেনে নিল। পিঠ গিয়ে ঠেকলো তার প্রশস্ত বুকে। তুলি ঘুরে তাকানোর পূর্বে আদ্র স্মিত হেসে বলে উঠল, প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই তোমাকে কষিয়ে থাপ্পড় মারতে ইচ্ছা করছিল আমার। আদ্রর মুগ্ধতায় পরিপূর্ণ কণ্ঠ কর্ণপাত হতেই তুলি হুড়মুড়িয়ে উঠে বসল। উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করল, মারতে ইচ্ছে করছিল মানে? হাত টেনে তুলিকে শুয়ে দিল আদ্র। চুলে বিলি কাটতে কাটতে বলল, উঠোনে বসে যখন হলুদ বাটা দেখছিলে, হয়তো ভুলবশত তোমার ওড়না সরে গিয়ে বুকের অনেকখানি দৃশ্যমান ছিল। মেয়েদের এত বেখেয়ালি হতে নেই। তখন আমার অভ্যন্তরীণ সত্তা বারবার সেদিকে চেয়ে থাকার প্রস্তাব দিচ্ছিল। বহু কষ্টে নিজেকে সংযত করে নেই আমি। তবে আমার মাথায় উদয় হয়েছিল, যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো, অন্য কোনো পুরুষ যদি তোমায় এভাবে দেখতো, আমি প্রথম দেখায় তোমার প্রেমে পড়িনি, ভালোবাসিনি, তবে নিদারুণ অধিকার বোধ জাগ্রত হয়েছিল। মন বলছিল তুমি আমার জন্যই। মেজাজ এত খারাপ হয়েছিল আমার হাতে সত্যি থাপ্পড় খেতে তুমি। বেঁচে গেলে বিয়েবাড়ি হওয়াতে, এবং সেদিন বিকেলেই জরুরি কাজে আমি ঢাকা ব্যাক করাই। তুলির সঙ্গে সঙ্গে চক্ষুদয় বুঝে ফেলল। ছি, আমরিন তার জন্য সেদিন কৌশলে ওড়নাটা ঠিক করে দিয়েছিল। মান সম্মান সব শেষ হয়ে গেল। ও ডুবে গেল জলে। আদ্রর হাত গাল স্পর্শ করতেই চোখ দুটো আরো খিচে নিল। আদ্রর মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে থেকে মৃদু হাসি হাসল। কানের কাছে মুখ নিয়ে রসাত্মক স্বরে ফিসফিস করে বলে উঠল, এত লজ্জা পাওয়ার কিছু নেই। আর লজ্জা পেয়ে মুখ লুকিয়েই বা কি হবে? মান সম্মান সর্বস্ব তো আমি কেড়ে নিয়েছি বউ। আকাশ থেকে পড়লে তো মানুষ মরে যাবার কথা। তুলি শ্বাস ফেলছে কেন? আদ্রর কথা শুনে তো সদ্য অন্তরিক্ষ হতে লাফ দিয়ে পড়ছে মনে হলো। বুকটা ভীষণ কাঁপছে। পাশে অবস্থিত ব্যক্তির বুকে মুখ লুকানোরও জো নেই। পিটপিট করে নেত্র মেলতেই আদ্র ভ্রু নাচালো। সাথে সাথে মুখ ফিরিয়ে নিল তুলি। ডাক্তাররা এত অসভ্য হয়? তৎক্ষণাৎ অনুভব করলো কপলে উষ্ণ পরশ। গলায় ওষ্ঠ ছুঁয়ে নিজের সাথে জড়িয়ে নিল আদ্র তুলির নরম দেহটাকে। আলতো করে নয়, বরং শক্ত করে নিষ্প্রভ স্বরে বলতে লাগলো, তোমাকে বিয়ে করব না বলে মাকে কত এড়িয়ে গেলাম, অথচ একটা সময় আমি নিজেই পাগলের মতো ছুটে এসেছি মায়ের কাছে। তোমাকে বিয়ে করব বলে আবদার করেছি। তোমাকে প্রথম দেখে আসার পর থেকে ভালোবাসা না জন্মালেও বড্ড তৃষ্ণা পেয়ে থাকতো আমার তোমাকে দেখার। মনের সাথে জোর চলেকার। সপ্তাহে 3 দিন তোমাকে দেখতে ছুটে যেতাম কুমিল্লা। কষ্ট হতো এতবার আসা যাওয়া, কিন্তু পরিশ্রান্ত অক্ষি যুগল তোমার মুখটা দেখলেই শান্তি পেত। বিলীন হয়ে যেত সকল ক্লান্তি। একদিন স্কুল শেষে মর্মিতার সঙ্গে হাসতে হাসতে বাসায় ফিরছিলাম। আমি গাড়িতে ছিলাম। ঠিক সেই মুহূর্তে উপলব্ধি করতে পেরেছিলাম আমার হৃদয় স্পর্শ করা প্রথম মেয়ে তুমি, যাকে পাওয়ার ঝোঁক প্রবলভাবে ঝেঁকে ধরেছে আমাকে। তোমার বাবাকে তোমাদের নিয়ে আসার প্রস্তাবটা আমি দেই। কি করব? 3 দিন একটু একটু করে
দেখাতে প্রশান্তি পাচ্ছিলাম না। বছরের পর বছর কষ্ট বাড়তে লাগলো উল্টো, তাই প্রতিদিন দেখার জন্য এমনটা করতে হলো। আদ্র থামলো, তুলির চোখে চোখ রেখে বলল, তুমি আরেকটু বড় হতে পারলে না তুলা? তুমি যদি আমার অপেক্ষার মুহূর্তগুলো অনুভব করতে পারতে তবে বোধহয় আরো আগেই আমার বুকে থাকতে। শেষ কথাটা বলতে গিয়ে আদ্রর গলা ধরে এলো। তুলি তা বুঝতে পারলো স্পষ্ট। নিস্তব্ধ নির্বাক তুলি। পরপর একটু পরেই উঠে দাঁড়ালো, আদ্রর কপালে ঠোঁট ছুঁয়ে দিল। আদ্রর ভালোবাসা এত প্রখর কেন? গরম নিঃশ্বাস ছুঁয়ে দিচ্ছে তুলির অধর বরাবর। ঠিক সেখানেই আদ্র স্পর্শ করলো গভীরভাবে। হসপিটালের করিডোরে তুলিকে বসে থাকতে দেখে স্তব্ধ পূর্ব। মেয়েটার পেটটা খানিক উঁচু হয়ে আছে, শরীরটা আগের থেকে গোলুমোলু হয়েছে, সুন্দর হয়েছে বেশ। পূর্বর হৃদয়ে কোথাও একটা নাড়া দিয়ে উঠল ব্যথা, অতি সূক্ষ্ম জমিয়ে রাখা ব্যথা। চোখ ঝাপসা হয়ে এলো। পাশে দাঁড়িয়ে থাকা তিশা অস্ফুট স্বরে বলল, আপনার কি খুব খারাপ লাগছে পূর্ব? তুলিকে কি অনেক সুন্দর লাগছে? ছোট্ট মেয়েটা মা হবে আজ বাদে কাল। পূর্ব তিশার কাছ থেকে ত্রিহানকে নিয়ে নিল। কিঞ্চিত ফাঁক হলো দুটো ঠোক। তিশার কপালের এক কোণে ছুঁয়ে বলল, আমাকে ক্ষমা করে দিও তিশা, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও না কোথাও তুলি মনের সুপ্ত কোণে থেকে গেছে। ও শুধুই সুপ্ত কোণে থাকে। বর্তমানে আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্য। আমি জানি পূর্ব, এই যে আমাদের ছেলে, আমাদের ভালোবাসার চিহ্ন। ত্রিহানকে তো ডাক্তার দেখিয়ে ফেলেছি, চলুন না তুলির কাছে যাই। না। তিশাকে বাধা দিয়ে সামনে তাকাতে বলল পূর্ব। দেখতে পেল আদ্র তুলিকে কোলে নিয়ে চলে যাচ্ছে। আর তুলি, সে তো লজ্জায় মুখ লুকিয়ে রেখেছে। পূর্ব ক্ষীণ হাসলো, তিশার হাতটা ধরে বলল, ভালোবাসা মনে দ্বিতীয় বারও জন্মে। ভালোবাসি তিশা। প্রগাঢ় বিভাবরী প্রকৃতি নির্জীব স্তব্ধ। ফোপানোর শব্দ কর্ণধার হতে শুরু করলো। গাঢ় ঘুম হালকা হয়ে এলো আদ্রর। ঘুমের দাপটে চক্ষুজোড়া মেলতে পারছে না। শব্দটা বেড়ে চলেছে ক্রমশ, তীক্ষ্ণভাবে প্রবেশ করছে শ্রবণ গ্রন্থিতে। বক্ষে ভেজা ভাব অনুভব করলো। সম্পূর্ণরূপে তন্দ্রা কেটে গিয়ে ছ্যাদ করে উঠল অন্তরটা। ধপ করে চক্ষুদয় মেলে তাকালো। তুলি বেশ জোরেই কাঁদছে এখন। মেয়েটার কান্নারত ধ্বনি আদ্রকে অস্থির করে তুলছে। বিষাক্ত ফোড়ার ন্যায় বিষাক্ত যন্ত্রণায় জর্জরিত হয়ে পড়ল পুরো দেহ। কি হয়েছে তুলা, কাঁদছো কেন? তুলি তখনও কেঁদে চলেছে। মুখে কিছুই বলছে না মেয়েটা, অথচ আদ্র পাগলের মতো জিজ্ঞেস করে যাচ্ছে, প্রলাপ করছে। একটা সময় রেগে বুক থেকে সরিয়ে উঠে বসলো। রাশ ভারী কণ্ঠে বলল, না বললে আমি কিভাবে বুঝবো তোমার শরীর খারাপ লাগছে? পেট ব্যথা করছে বউ, বলো প্লিজ, কষ্ট হচ্ছে আমার, এভাবে কেঁদো না। পা দুটো অসম্ভব ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে আমার আদ্র। দ্রুত গতিতে পায়ের কাছ থেকে কাপড় সরিয়ে ফেললো আদ্র। দৃশ্যমান হলো তুলির ফুলে যাওয়া পা দুটো। হয়তো পায়ে পানি এসেছে। প্রেগন্যান্সিতে এমন হয় তার সম্পর্কে অবগত আদ্র, কিন্তু তুলির বেলায় কেন হতে হবে? না হলে পারতো না? 9 মাস চলছে মেয়েটার প্রেগন্যান্সির। গত কয়েকদিন ধরে একটুও শান্তিতে ঘুমোতে পারছে না মেয়েটা। আদ্রর ইচ্ছে করে তুলির সকল কষ্ট নিজের ভাগে নিয়ে নিতে, কিন্তু পারে না। এক্ষেত্রে সে যে বড্ড নিরুপায়। দ্রুত গতিতে মোবাইলটা হাতে নিয়ে পায়েলকে কল দিল। খুলে বলল সবটুকু। এই সময় এটা নর্মাল হলেও পায়েলের নিজেরও খুব খারাপ লাগছে। তুলি খুব নাজুক, শুধু যে মনের দিক থেকে তা নয়, শরীরও খুব একটা ভালো না। দিন দিন যেন দুর্বলতা বেড়েই চলছে। পায়েল অন্তুকে জাগিয়ে তোলে। এই গভীর রাতে বেরিয়ে পড়লো আদ্রদের বাড়ির উদ্দেশ্যে। তুলি কষ্ট পাচ্ছে, অথচ সে শান্তিতে ঘুমাবে তা হয় না। ছোট বোন নেই, মেয়েটা ছোট বোনের জায়গা দখল করেছে তার জীবনে। কষ্ট কমিয়ে দিতে না পারলেও চেষ্টা করতে তো ক্ষতি নেই। আদ্র মাথার চুল টানছে পাগলের মতো। তুলির পায়ের কাছে বসে মুভ লাগিয়ে টিপে দিতে লাগলো। থমকে গেল তুলি, ধুক করে উঠল বুকটা। বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে বলল, কি করছেন আপনি আদ্র? ব্যথা কমানোর চেষ্টা। তুলি চুপ হয়ে রইল। আদ্রর কথার ভাঁজে কিছু বলতে পারল না। সে জানে তার এই ব্যথার চেয়ে অত্যধিক ব্যথা বিস্তার লাভ করেছে আদ্রর বক্ষস্থলে। এখন আর শব্দ করে কাঁদছে না। চোখের কার্নিশ গড়িয়ে জল বালিশ ভিজিয়ে দিচ্ছে অতি সন্তর্পণে। নিষ্পলক তাকিয়ে রইল আদ্রর দিকে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, চেহারায় বেদনা অস্থিরতা স্পষ্ট।
আচ্ছা, সব স্বামী কি তার অর্ধাঙ্গিনীকে বোঝে ঠিক আদ্রর মতো করে? এই মানুষটা প্রেগন্যান্সির এতগুলো মাস আগের থেকেও বেশি আগলে রেখেছে। বেশি বললে ভুল হবে, কারণ আদ্রর আগলে রাখার তুলনা হয় না। কিন্তু তুলি জানে এই কয়েকটা মাস কেমন ঝড় যাচ্ছে আদ্রর ওপর দিয়ে। হসপিটালে ডিউটি, বাসায় এসে তুলির দেখাশোনা, সারা রাত নির্ঘুম কাটানো, এসব কি যথেষ্ট নয় একটা সুস্থ মানুষকে অসুস্থ করে তোলার জন্য? তুলির যন্ত্রণা হয় নিজের জন্য নয়, বরং তার ডাক্তার সাহেবের জন্য। তুলির এখনো মনে আছে কয়েক মাস আগে যখন ডায়েরিটা অসমাপ্ত পেয়েছিল তখন অভিমান করেছিল। অতঃপর আদ্র নিজ থেকে বলল সবকিছু। তুলি আদ্রকে এই বিষয়ে প্রশ্ন করেনি, না জিজ্ঞেস করতেই ওই অসমাপ্ত অংশ হতে আদ্রর বলতে শুরু করা বুঝিয়ে দিয়েছিল, নিজ থেকেই বাকিটুকু মুখে বলতে চেয়েছিল। তুলি স্রেফ প্রশ্ন করলো, মেম্বারের ছেলেকে যেদিন মারলো আদ্র কিভাবে জানলো তেঁতুলতলা দিয়ে বাড়ি যাবে সে? পাকা রাস্তা দিয়ে তো যায়নি। আদ্র নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, সেদিন তোমাকে দেখতেই গিয়েছিলাম। স্কুলের নৃত্য দিবে সেটা আমার জানা ছিল না। সবার সামনে নৃত্য দিয়েছো, তাতে মাথা বিগড়ে গিয়েছিল আমার। তোমাকে শায়েস্তা করব বলে পিছু পিছু এসেছিলাম। অপেক্ষা করছিলাম শুধু একটা নির্জন জায়গার, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ফোনে কল আসে। রিসিভ করে কথা বলতে বলতেই দেখতে পেলাম কাঁচা রাস্তায় নেমে পড়েছো তোমরা। কথা শেষ করে দ্রুত গতিতে তেঁতুল তলায় আসতেই আগে থেকে বিগড়ানো মেজাজ মস্তিষ্কের রক্ত উঠে গেল। গরম লাভার ন্যায় টকবগিয়ে উঠল রক্ত। মনে শুধু একটা কথাই বলছিল, ওই জানোয়ার যদি তোমাকে স্পর্শ করে তবে জ্যান্ত পুঁতে ফেলবো এখানে। তোমার বাবার দেওয়া শর্ত মানব না, নিজের কাছে চিরতরে নিয়ে আসবো তোমাকে। মা যেদিন তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব দেয় তোমার বাবা নাকচ করে দেন। ইচ্ছে করছিল তোমাকে মেরে ফেলি, নিজেই মরে যাই। বয়সের ব্যবধান এতটাই কি বেশি হয়ে গেল? উনি আমার কাছে তোমাকে দিবেন না। খালামণি মা মিলে তোমার বাবাকে রাজি করালো, তবুও তিনি শর্ত রাখলেন তোমার 18 না হলে বিয়ে দিবেন না। শুধু এতটুকুই না, অবশ্যই তোমার মর্জি থাকতে হবে বিয়েতে। নিজ মুখে বলতে হবে তুমি আমাকে বিয়ে করতে চাও। সেদিন থেকে এক দণ্ড স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারিনি। প্রচন্ড ভয় ঝেঁকে থাকতো, তুমি আমাকে চাইবে তো, ভালোবাসবে তো। ভিতরে ভিতরে প্রতিনিয়ত ভেঙে পড়ছিলাম আমি। যখন তোমাকে দেখতাম মন বলতো ঠিক একদিন তুমি আমাকে চাইবে। মেম্বারের ওই চরিত্রহীন ছেলেকে বেশি না, শুধু সারা জীবন কোনো মেয়ের দিকে হাত বাড়াতে পারবে না, চোখ তুলে তাকাতে পারবে না, এমন ব্যবস্থা করেছি। তুলি আমতা আমতা স্বরে প্রশ্ন করে, মানে? ওর দুহাতের রগ কেটে দিয়েছি, চোখও অন্ধ হয়ে গেছে, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে থাকবে। তোমাদের গ্রামের মেম্বার ছেলের চেয়েও টাকাকে বেশি ভালোবাসে, তাই খুব একটা কষ্ট করতে হয়নি। চিকিৎসাও করিয়েছি, জানে মারিনি। আদ্রর এই ভয়ঙ্কর রূপ সম্পর্কে তুলি কোনোদিনও আভাস পায়নি। সাথে সাথে আদ্রর বুকে থেকে ছিটকে সরে গিয়েছিল হাতটা ধরে খুব কাছে টেনে নিয়েছে আদ্র। অনবরত কাঁপতে থাকা তুলির দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলে উঠল,